দেশে এখন একটা আলোচনা খুব ফুল স্পিডে চলছে। খুব শীঘ্রই নাকি ভারতীয় নোটের ওপর থেকে গান্ধীজির ছবি পুরোপুরি গায়েব হয়ে যেতে পারে। আর এই আলোচনা হঠাৎ আরো গতি পায় যখন সংসদের ভেতরে বসে থাকা কয়েকজন সংসদ ভারত সরকারের সামনে একের পর এক সাজেশন রাখতে শুরু করেন। তাদের বক্তব্য, নোটের ওপর থেকে গান্ধীজির ছবি সরিয়ে সেখানে অন্য কোনো মহান ব্যক্তিত্বের ছবি দেওয়া যেতে পারে। সংসদরা সাজেশন দেবেন আর ভারতের সাধারণ মানুষ চুপচাপ বসে থাকবে, সেটা আবার হয় নাকি? সঙ্গে সঙ্গে জনতার তরফ থেকেও নামের লম্বা লিস্ট চলে এলো। কেউ বললেন গান্ধীজিকে ছড়িয়ে ছত্রপতি শিবাজী মহারাজের ছবি লাগানো হোক, কেউ বললেন ভগৎ সিং এর ছবি আসুক, আবার অনেকেই চাইলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি ভারতীয় নোটে জায়গা পাক। তারপর যা হওয়া সেটাই হয়েছে। গোটা দেশে নতুন করে তর্ক শুরু হয়ে গেছে। একদল বলছে না না, এই ছবি দিতে হবে, আরেক দল বলছে ওর ছবি ছাড়া চলবেই না। তাই আজকের ভিডিওতে আমরা জানবো গান্ধীজিকে নোট থেকে সরানোর এই আলোচনা শুরু হলো কিভাবে। তারও আগে বুঝবো গান্ধীজি প্রথমবার ভারতীয় নোটে এলেনি বা কি করে। এত নেতা থাকতে ঠিক তার ছবি কেন বেছে নেওয়া হয়েছিল হঠাৎ করে, আর এই ইস্যুটা এত বড় হয়ে উঠলো কোথা থেকে? এছাড়াও নতুন আরেক ধরনের কারেন্সি নিয়েও আলোচনা হচ্ছে। বলা হচ্ছে পরবর্তী সময়ে ভারতে এমন একটি নোট আসতে পারে যেটাকে জলের মধ্যে ডুবিয়ে রাখলেও নষ্ট হবে না। হাত দিয়ে যতই মোচড়ান, মুঠোর মধ্যে চেপে ধরুন বা দুমড়ে মুচড়ে ফেলুন, কিছুক্ষণ পর আবার আগের মতো হয়ে যাবে। বছরের পর বছর ব্যবহার করা যাবে, সহজে ছিঁড়বে না, নষ্ট হবে না, এমনকি নকল নোট তৈরি করাও অনেক কঠিন হয়ে যাবে। এই নতুন নোট নিয়েও আজ বিস্তারিত কথা হবে। আর কিছু মানুষের বক্তব্য তো আরো এক ধাপ এগিয়ে। তাদের মতে তারা যেসব ছবি নোটের উপর লাগানোর সাজেশন দিয়েছেন সেগুলি যদি সত্যিই কারেন্সিতে চলে আসে, তাহলে এখান থেকেই নাকি হিন্দু রাষ্ট্রের অফিসিয়াল ট্রেলারটা শুরু হয়ে যাবে। অর্থাৎ ভারত অখণ্ড হিন্দু রাষ্ট্র হওয়ার পথে যাত্রা শুরু করে দিয়েছে, এমন ইন্টারপ্রিটেশনও বেরিয়ে আসছে। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তবে শুরু করার আগে একটু ছোট্ট অনুরোধ করব, আপনারা ভিডিওটি কোন অঞ্চল বা কোন শহর থেকে দেখছেন সেটা কমেন্টে জানান। আমিও দেখতে চাই আমাদের ভিডিও কোন কোন জায়গা থেকে দেখা হচ্ছে। প্রথমেই বুঝতে হবে গান্ধীজিকে নোট থেকে সরানোর এই নতুন বিতর্কের আসল সূত্রপাত কোথা থেকে। স্ক্রিনে যাকে আপনি দেখছেন তিনি পবন কল্যাণ। এমনিতেই মাঝে মধ্যেই এমন সব স্টেটমেন্ট দিয়ে বসেন যাতে অর্ধেক মানুষ হাততালি দেয় আর বাকি অর্ধেকের মাথায় আগুন ধরে যায়। বিশেষ করে সনাতন ধর্ম নিয়ে তার বক্তব্য প্রায় যথেষ্ট অ্যাগ্রেসিভ হয়। সম্প্রতি পবন কল্যাণ একটি প্রেস কনফারেন্স করেছিলেন যেখানে কিছু সাংবাদিক তাকে প্রশ্ন করেন, আপনারা তো একের পর এক জায়গার নাম বদলে চলেছেন, বিভিন্ন লোকের নাম পাল্টে দিচ্ছেন, জঙ্গলের এলাকার নাম বদলেছেন, চৌরাস্তার নাম বদলেছেন, ছোট ছোট শহর এবং জনপদের নামও বদলে দিয়েছেন, চারিদিকে শুধু রিনেম আর রিনেম। এখন শোনা যাচ্ছে এবার নাকি নোটের ওপর থেকেও মহাত্মা গান্ধীর ছবি উধাও করার প্রস্তুতি চলছে। তো এই নতুন কীর্তিটা ঠিক কবে করতে চলেছেন সেটাও একটু পরিষ্কার করে বলুন। এর উত্তরে পবন কল্যাণ সোজাসুজি বলেন যে এই কাজের জন্য আগে নির্দেশ দেওয়া হয়েছে, খুব শীঘ্রই আপনারা বিষয়টা বাস্তব হতে দেখবেন। অর্থাৎ আগামী দিনে নোটের ওপর আর গান্ধীজিকে দেখা যাবে না। ব্যাস, তার মুখ থেকে এই কথা বেরোনোর পরেই মহানুভবদের লাইন পড়ে গেল। একজনের পর একজন নেতা নিজের পছন্দের ছবি নিয়ে হাজির হতে শুরু করলেন, যেন ভারতীয় কারেন্সি নয়, পাড়ার দুর্গাপুজোর ব্যানারে কার ছবি থাকবে সেই কম্পিটিশন চলছে। পবন কল্যাণের পরে এবার আসেন অরবিন্দ কেজরিওয়াল। কেজরিওয়াল বললেন কাজটা খুব সহজ, মহাত্মা গান্ধীর ছবি সরিয়ে নোটের একদিকে গণেশজির ছবি লাগিয়ে দিন আর অন্যদিকে মা লক্ষ্মীর ছবি লাগিয়ে দিন, তাহলেই নাকি দেশের অর্থনীতি আর ভাগ্য দুটোই একসঙ্গে চকচক করতে শুরু করবে। তারপর সামনে এলেন রামদাস আঠাওয়ালে। তিনি বললেন না না, গান্ধীজিকে পুরোপুরি সরানোর দরকার নেই, একদিকে গান্ধীজির ছবি থাকুক আর অন্যদিকে ডক্টর বি.আর. আম্বেদকরের ছবি দেওয়া হোক। অর্থাৎ নেতাদের সাজেশন শুনে বোঝা যাচ্ছে নোটের জায়গা সীমিত হলেও সবার ইমোশন অসীম। এরপর কংগ্রেস নেতা মনীষ তিওয়ারির বক্তব্য এলো। তিনি বললেন গান্ধীজি এবং আম্বেদকর এই কম্বিনেশন একেবারে পারফেক্ট। তার বক্তব্যের পেছনে প্রয়াত অরুণ জেটলির একটি পুরনো কথাও তুলে ধরা হয়। অরুণ জেটলি বলেছিলেন ভারত এমন একটি দেশ যেখানে প্রত্যেক মানুষের মতামত আলাদা। কেউ একজন নেতাকে পছন্দ করেন, আবার অন্য একজন সেই একই নেতার নাম শুনলেই বিরক্ত হয়ে যান। কারোর কাছে একজন মহাপুরুষ, আবার অন্য কারোর কাছে সেই ব্যক্তি বিতর্কের কেন্দ্র। কিন্তু মহাত্মা গান্ধী এমন একজন ব্যক্তিত্ব যাকে কেন্দ্র করে দেশের একটা বড় অংশকে অন্তত এক জায়গায় আনা সম্ভব। সেই কারণেই এতদিন শুধু তার ছবি নোটে থাকা একটি উপযুক্ত সিদ্ধান্ত হিসেবে দেখা হয়েছে। তাই গান্ধীজির ছবি সরানো ঠিক হবে না। তবে মনীষ তিওয়ারির বক্তব্য, গান্ধীজির ছবি না সরালেও অন্তত ডক্টর বি.আর. আম্বেদকরের ছবি নোটে অবশ্যই জায়গা পাওয়া উচিত। এবার বিজেপি নেতা রাম কদম আরও ক্রিয়েটিভ প্রপোজাল নিয়ে হাজির হলেন। তিনি বললেন একটা আলাদা কারেন্সি সিরিজ প্রকাশ করা হোক। 100 টাকার নোটের ওপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দেওয়া যেতে পারে। আবার নতুন করে 1000 টাকার নোট প্রকাশ করে তার ওপর ডক্টর বি.আর. আম্বেদকরের ছবি দেওয়া হোক। 500 টাকার নোটের জন্য ছত্রপতি শিবাজী মহারাজের ছবি একেবারে উপযুক্ত। এখানেই তিনি থামেননি, বীর সাভারকার সহ আরও একাধিক নেতার নামও সামনে এনেছেন। অর্থাৎ তার সাজেশন অনুযায়ী প্রত্যেক ডিনমিনেশনের জন্য আলাদা আলাদা পার্সোনালিটি। একটা নোটের অ্যালবাম খুললেই যেন ভারতের সম্পূর্ণ পলিটিক্যাল হিস্ট্রি হাতে চলে আসবে। আরও কারা কি বলেছেন সেই বিষয়ে আসছি, তবে তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন। এবার সামনে এলো রানে সাহেবের বক্তব্য। তিনি বললেন
বললেন নোটের ওপর বালাসাহেব ঠাকরের ছবি দেওয়া উচিত। অন্যদিকে অনিল প্রতাপের বক্তব্য, ছত্রপতি শিবাজী মহারাজের ছবি নোটের ওপরে সবচেয়ে বেশি মানাবে। আবার দেশের বহু দেশপ্রেমিক মানুষদের মতে এই জায়গায় ভগৎ সিং এর ছবির থেকে ভালো আর কিছু হতেই পারে না। যে মানুষ হাসি মুখে দেশের জন্য ফাঁসির মঞ্চে উঠেছিলেন তার ছবি ভারতীয় কারেন্সিতে থাকা উচিত। আর রাজস্থানের নেতারা তো নিজেদের চয়েস নিয়ে একেবারে পরিষ্কার। তাদের মতে বীর শিরোমণি মহারানা প্রতাপের ছবি ছাড়া অন্য কোনো চয়েস ভাবাই যায় না। এখন এত মানুষের এত স্টেটমেন্ট শুনে আসল প্রশ্নটা মাথায় আসে, ঠিক আছে ভবিষ্যতে কার ছবি আসবে সেটা নিয়ে তো তর্ক চলতেই পারে, কিন্তু গান্ধীজি নিজে নোটের ওপর এলেন কিভাবে? কারণ স্বাধীনতা আন্দোলনের সময় তো শুধু গান্ধীজি ছিলেন না, আরো বহু বড় নেতা, বিপ্লবী এবং ঐতিহাসিক ব্যক্তিত্ব ছিলেন যাদের ছবি কারেন্সিতে ব্যবহার করা যেত। তাহলে সবাইকে পেছনে ফেলে গান্ধীজি হঠাৎ নোটের ওপর জায়গা পেলেন কিভাবে? এই প্রশ্নের উত্তর বোঝার আগে জানতে হবে ভারতের কাগজের নোট প্রথম এলো কিভাবে। বিষয়টা আমি সংক্ষেপে এবং সহজভাবে বোঝাচ্ছি। ভারতে যখন ব্রিটিশদের রাজত্ব চলছিল তখন 1770 সালে প্রথমবার কাগজের নোট প্রকাশ করা হয়। 1 টাকা থেকে শুরু করে 100 টাকা পর্যন্ত বিভিন্ন ডিনমিনেশনের নোট সেই সময় প্রকাশ হয়েছিল। এই নোট প্রকাশ করেছিল ব্যাংক অফ হিন্দুস্তান। ব্যাংক অফ হিন্দুস্তান নোট প্রকাশ করার পর তখন ভারতে শুধু একটি ব্যাংক কারেন্সি নোট ছাপত না, 1770 দশকে আরো 3টি বড় ব্যাংক আলাদা আলাদাভাবে নোট ছাপার কাজ করত। অর্থাৎ আজকের মতো গোটা দেশে এক ডিজাইনের একটাই কারেন্সি সিরিজ ছিল না। ভারতের আলাদা আলাদা অঞ্চলে আলাদা ধরনের ব্যাংক নোট চালু ছিল। এক জায়গার নোটের চেহারা একরকম, অন্য জায়গায় আবার সম্পূর্ণ অন্যরকম। পরে ব্যাংক অফ বেঙ্গল, ব্যাংক অফ বম্বে এবং ব্যাংক অফ মাদ্রাসকে নোট ছাপার অনুমতি দেওয়া হয়। তাদের বলা হয় আপনারাও কারেন্সি ছাপুন এবং ভারতের বিভিন্ন এলাকায় ডিস্ট্রিবিউট করুন। এইভাবেই ভারতে প্রাথমিক পর্যায়ে কাগজের নোট ছাপা এবং সার্কুলেশন শুরু হয়। কিন্তু তারপর 1857 সালের বিদ্রোহ শুরু হয়ে গেল। ভারতীয়দের বিদ্রোহ দেখে ব্রিটিশদের হাঁটু কাঁপতে শুরু করলো। তারা বুঝে গেল ভারতীয়দের ওপর কন্ট্রোল রাখতে হলে শুধু সেনাবাহিনী দিয়ে হবে না, দেশের অর্থনীতির গলাটাও নিজেদের হাতে শক্ত করে চেপে ধরতে হবে। ব্রিটিশরা ভাবলো কারেন্সি সিস্টেম যদি সম্পূর্ণভাবে আমাদের হাতে থাকে তাহলে ভারতের মানুষকে যেদিকে খুশি সেদিকে ঘোরানো যাবে। কে নোট ছাপবে, কত নোট ছাপবে, কোথায় সার্কুলেশন হবে, সব সিদ্ধান্ত লন্ডন এবং ব্রিটিশ সরকারের নির্দেশে চলবে। অন্য ব্যাংকগুলিকে আর স্বাধীনতার নোট ছাপার অনুমতি দেওয়া হবে না। এখন থেকে কারেন্সি ছাপার অথরিটি সরাসরি ব্রিটিশ শাসকদের হাতে থাকবে। এই কারণেই 1861 সালে পেপার কারেন্সি অ্যাক্ট আনা হয়। এই আইনের পরে ভারতে নোট প্রকাশের সম্পূর্ণ ক্ষমতা ব্রিটিশ সরকারের হাতে চলে যায়। তারপর ভারতীয়দের সামনে কারেন্সির মাধ্যমে বুঝিয়ে দেওয়া হলো তোমরা এখন পুরোপুরি পরাধীন। কারণ সেই নোটের ওপর ভারতীয় কোনো নেতা বা প্রতীক ছিল না, সেখানে রানী ভিক্টোরিয়ার ছবি দেওয়া হতো। পরে ব্রিটিশ রাজা পঞ্চম জর্জ এবং ষষ্ঠ জর্জ সহ বিভিন্ন ব্রিটিশ শাসকের ছবিও ভারতীয় নোটের ওপর দেখা যেত। অর্থাৎ টাকা ভারতের মানুষ ব্যবহার করছে, ঘাম ঝরিয়ে আয় করছে ভারতীয়রা, কিন্তু নোটের ওপর মুখ ব্রিটিশ রাজা রানীর। গোলামিরও একটা প্রিন্টেড ভার্সন ছিল, আর সেটা ভারতীয়রা প্রতিদিন পকেটে নিয়ে ঘুরত। সময় এগিয়ে গেল, এবার ভারতে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই প্রতিষ্ঠিত হলো। আজ ভারতে কারেন্সি সিস্টেম পরিচালনার প্রধান দায়িত্ব আরবিআইয়ের হাতেই রয়েছে। আরবিআই প্রতিষ্ঠিত হয় 1935 সালে, তবে আরবিআইয়ের তরফ থেকে প্রথম কাগজের নোট প্রকাশ করা হয় 1938 সালে। সেই সময় 10 টাকা, 50 টাকা, 100 টাকা এবং 500 টাকা আর 1000 টাকা, এমনকি 5000 টাকা, এমনকি 10,000 টাকার নোট পর্যন্ত প্রকাশ করা হয়েছিল। আজকের দিনে 10,000 টাকার নোটের কথা শুনলেই অনেকেই ভাববেন এ আবার কেমন নোট, কিন্তু তখন সত্যিই ভারতে এত বড় ডিনমিনেশনের কারেন্সি চালু ছিল। তবে একটা জিনিস মনে রাখবেন, আরবিআই তৈরি হয়ে গেলেও দেশ তখনও স্বাধীন হয়নি, তাই নোট ছাপার পুরোপুরি সিস্টেম, তার পুরো নিয়ন্ত্রণ শেষ পর্যন্ত ব্রিটিশদের হাতেই ছিল। 1946 সালে ব্রিটিশ সরকার বড় ডিনমিনেশনের নোটগুলি বন্ধ করে দেয়। কেন বন্ধ করা হয়েছিল সেটাও বলা দরকার। স্বাধীনতার সময়কার অর্থমূল্য আজকের মতো ছিল না। তখন 2 টাকা, 5 টাকা, 10 টাকা এই টাকাগুলিরই যথেষ্ট পারচেসিং পাওয়ার ছিল। প্রায় 3000 টাকায় জমি কেনা হতো। 100, 200 বা 500 টাকায় ভালো পরিমাণে সোনা পাওয়া যেত। এমনকি 1-2 তোলা সোনাও কেনা সম্ভব ছিল। তাহলে 5000 কিংবা 10,000 টাকার নোট ব্যবহার করছিল কারা? সাধারণ কৃষক, শ্রমিক বা গরিব মানুষ তো এত বড় নোট চোখেই দেখতেন না। এই নোটগুলি মূলত বড় ব্যবসায়ী এবং ধনী মানুষের কাছেই সীমাবদ্ধ ছিল। বড় ব্যবসায়িক লেনদেন, গোপন ট্রানজাকশন এবং ট্যাক্স ফাঁকি দেওয়ার কাজে এই ধরনের নোট ব্যবহার করা হতো। ছোট মানুষদের কাছে নোট পৌঁছাচ্ছে না, সাধারণ বাজারে ব্যবহার হচ্ছে না, শুধু বড় ব্যবসায়ীরা নিজেদের সুবিধা মতো চালাচ্ছেন। তাহলে এমন নোট রেখে লাভটাই বাকি। এই যুক্তিতে 1946 সালে বড় ডিনোমিনেশনের নোট বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সময় আরও এগিয়ে গেল। স্বাধীনতার পরে আরবিআই সম্পূর্ণভাবে ভারতের কারেন্সি ছাপার দায়িত্ব নিতে শুরু করলো। 1954 সালের মধ্যে আবার বিভিন্ন ধরনের নোট প্রকাশ করা হয়েছিল। আরবিআই তো নোট প্রকাশ করেছিলই, পাশাপাশি 1 টাকার নোট প্রথমবার অর্থ মন্ত্রকের তরফ থেকে প্রকাশ করা হয়। আজও 1 টাকার নোটের ওপর আরবিআই গভর্নরের নয়, ফাইন্যান্স সেক্রেটারির সিগনেচার থাকে। কারণ 1 টাকার নোট রিজার্ভ ব্যাংক নয়, সরাসরি ভারত সরকারের অর্থ মন্ত্রক প্রকাশ করে। তারপর আবারও ভারতে ডিমনিটাইজেশন শুরু হলো। অনেকে এমনভাবে কথা বলে যেন ভারতের ইতিহাসে নোটবন্দি নামের জিনিসটা প্রথম নরেন্দ্র মোদী আবিষ্কার করেছিলেন, যেন 2016 সালের আগে কেউ নোট বন্ধ করার কথা স্বপ্নেও ভাবেনি। কিন্তু এমনটা নয়। ব্রিটিশ আমলের নোটবন্দির পরে
1978 সালে মোরারজি দেসাইয়ের সরকারও বড় নোট বাতিল করেছিল। মোরারজি দেসাইয়ের সময় 5,000 এবং 10,000 টাকার নোট নিষিদ্ধ করা হয়, কারণ একই। এই নোট সাধারণ মানুষের কাছে পৌঁছাতো না, বড়লোক এবং বড় ব্যবসায়ীদের কাছে সীমাবদ্ধ ছিল। সাধারণ বাজারে সার্কুলেশন প্রায় ছিল না। যে কারেন্সি দেশের সাধারণ মানুষ ব্যবহারই করে না, তার অস্তিত্ব রেখে লাভ কি? তাই সেই বড় নোটগুলিকে নিষিদ্ধ করে দেওয়া হয়। এবার স্বাধীনতার পরের কারেন্সি সিস্টেমের দিকে ফিরে আসা যাক। 1947 সালে ভারত স্বাধীন হয়ে গেলেও কিছু বছর পর্যন্ত ব্রিটিশ আমলের পুরনো নোটই সার্কুলেশনে ছিল, কারণ স্বাধীনতা পাওয়া আর রাতারাতি পুরো দেশের কারেন্সি সিস্টেমকে বদলে দেওয়া এক জিনিস নয়। ধীরে ধীরে ভারত নিজেদের জাতীয় পরিচয় এবং সংস্কৃতিকে সামনে রেখে নতুন নোট প্রকাশ করার সিদ্ধান্ত নেয়। স্বাধীন ভারতের প্রথম দিকের নোটগুলিতে অশোক স্তম্ভের ছবি ব্যবহার করা হয়, অর্থাৎ তখন নোটের ওপর কোনো একজন ব্যক্তির মুখ নয়, ভারতের রাষ্ট্রীয় প্রতীককে গুরুত্ব দেওয়া হয়েছিল। এই ব্যবস্থা বেশ কিছু বছর চলার পরে আরবিআই 1996 সালে সিদ্ধান্ত নেয় এবার একজন এমন মানুষের ছবি নোটে ব্যবহার করা হবে যাকে গোটা দেশ চিনবে এবং যিনি আন্তর্জাতিক স্তরেও ভারতকে প্রেজেন্ট করবেন। সেই সময় মহাত্মা গান্ধীকে এই কাজের জন্য সবথেকে উপযুক্ত মনে করা হয়, কারণ পৃথিবীর বিভিন্ন দেশের কারেন্সিতে তাদের রাষ্ট্রনেতা, প্রেসিডেন্ট বা ঐতিহাসিক ব্যক্তিত্বের ছবি থাকে। যেমন আমেরিকার বিভিন্ন নোটে তাদের প্রাক্তন প্রেসিডেন্ট এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের ছবি দেখা যায়। একইভাবে মহাত্মা গান্ধী এমন একজন ভারতীয় ব্যক্তিত্ব যাকে বিশ্বের প্রায় সব দেশের মানুষ চেনেন। তার ছবি দেখলে আলাদা করে বলে দিতে হয় না এই মানুষ কোন দেশের প্রতিনিধি। এই কারণেই 1996 সালে মহাত্মা গান্ধী সিরিজ চালু করা হয় এবং প্রথমবার নিয়মিত ভারতীয় নোটের ওপর মহাত্মা গান্ধীজির ছবি ব্যবহার করা শুরু হয়। এবার আরেকটা ইন্টারেস্টিং বিষয় রয়েছে। নোটের ওপর গান্ধীজির যে ছবি আপনারা দেখেন সেটা কোনো আর্টিস্টের হাতে আঁকা ছবি নয়, কোনো কম্পিউটার জেনারেটেড স্কেচ নয়, কোনো কাল্পনিক পোর্ট্রেটও নয়। এটা বাস্তব একটা ফটোগ্রাফ থেকে নেওয়া। এই ছবিটা তোলা হয়েছিল 1946 সালের 18 এপ্রিল, অর্থাৎ ভারত স্বাধীন হওয়ার প্রায় 16 মাস আগে। ছবিটি তোলা হয়েছিল দিল্লির ভাইসরয়েস হাউসে। তখন সেখানে ব্রিটিশ ভাইসরয় থাকতেন এবং ভারতের স্বাধীনতা নিয়ে গুরুত্বপূর্ণ মিটিং চলছিল। মহাত্মা গান্ধী সেই বৈঠকে অংশ নিতে সেখানে গিয়েছিলেন। বৈঠক শেষ করে বেরিয়ে আসার পর তার একটি ফটোগ্রাফ তোলা হয়। পরে সেই ছবিটির নির্দিষ্ট অংশ ক্রপ করে আরবিআই ভারতীয় নোটের ডিজাইনে ব্যবহার করে। আর সেই ভাইসরয়েস হাউসেই আজকের রাষ্ট্রপতি ভবন। অর্থাৎ আজ যে ছবি আমরা নোটের ওপর দেখি সেই ফটোগ্রাফ তোলা হয়েছিল আজকের রাষ্ট্রপতি ভবনের ভেতরেই। এই মহাত্মা গান্ধীর সিরিজ বেশ ভালোভাবেই চলছিল। তারপর এলো 2016 সালের 8ই নভেম্বর রাত 8টার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সামনে হাজির হয়ে বললেন, ভাই ও বোনেরা, আজ রাত থেকে পুরনো 500 এবং 1000 টাকার নোট আর বৈধ থাকবে না। ব্যাস, তারপর গোটা দেশ এমনভাবে ব্যাংক এবং এটিএম এর লাইনে দাঁড়ালো যেন টাকা নয়, বিনামূল্যে মোক্ষ বিতরণ করা হচ্ছে। সরকারের তরফ থেকে নোটবন্দির পেছনে একাধিক কারণ দেওয়া হয়েছিল। বলা হয়েছিল ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তান, বাংলাদেশ এবং নেপালের রুট ব্যবহার করে প্রচুর পরিমাণে নকল টাকা ভারতে ঢুকছে। কালো টাকা আটকাতে হবে, মানুষকে বেশি করে ডিজিটাল পেমেন্টের দিকে নিয়ে যেতে হবে, বাড়িতে নগদ টাকা জমিয়ে না রেখে অনলাইন ট্রানজাকশনের অভ্যাস তৈরি করতে হবে। এছাড়াও জঙ্গি সংগঠনগুলির ফান্ডিং এর জন্য নকল এবং কালো টাকা ব্যবহার হচ্ছে, সেই টেরর ফান্ডিং এর নেটওয়ার্ক ভাঙাও নোটবন্দির উদ্দেশ্য ছিল। এই ধরনের একাধিক কারণ তখন বলা হয় এবং 500 1000 টাকার নোট বাতিল করে দেওয়া হয় এবং নতুন ডিজাইনের কারেন্সি প্রকাশ করা হয়। 2017 সালে ভারতের ইতিহাসে প্রথমবার 200 টাকার নোট চালু করা হয়। নতুন নোটে গান্ধীজির ছবিও বদলে গেল। আগের নোটে গান্ধীজি একদিকে তাকিয়েছিলেন, নতুন নোটে তার মুখের ডিরেকশন অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হলো। অর্থাৎ গান্ধীজির মাথা একদিক থেকে আরেক দিকে ঘুরলো আর সেই নোট বদলানোর ধাক্কায় গোটা দেশের জনতা ব্যাংক, এটিএম এবং ক্যাশ কাউন্টারের মধ্যে এদিক ওদিক ঘুরতে ব্যস্ত হয়ে গেল। এখন গান্ধীজি কিভাবে নোটে এলেন সেটা পরিষ্কার হলো। এবার প্রশ্ন, তাকে সরানোর সময় কি সত্যিই চলে এসেছে? দেশের বিভিন্ন নেতা এবং সাধারণ মানুষ এখন নিজেদের সাজেশন সামনে রাখছেন। আপনিও কমেন্ট সেকশনে লিখে জানাবেন যে ভারতীয় নোটের ওপরে ভবিষ্যতে কার ছবি দেখতে চান। কিন্তু এই মুহূর্তে হঠাৎ নতুন কারেন্সি নিয়ে কেন এত আলোচনা হচ্ছে? এর পেছনে রয়েছে পলিমার নোট বা প্লাস্টিক কারেন্সির বিষয়টি। ভারত সরকার আরবিআইকে 10 এবং 20 টাকার পলিমার নোট ছাপার অনুমতি দিয়েছে। এরপর পরীক্ষামূলকভাবে প্রায় 200 কোটি 10 এবং 20 টাকার পলিমার নোট ছাপার প্রস্তুতি নেওয়া হয়েছে। পলিমার নোট সাধারণত কাগজের নোটের মতো নয়, এটা বিশেষ ধরনের প্লাস্টিক বেসড ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়। এই নোটগুলির মধ্যে ট্রান্সপারেন্ট উইন্ডো থাকবে, অর্থাৎ নোটের একটি অংশ দিয়ে অন্য পাশ দেখা যাবে। শুধু দেখতে মডার্ন নয়, সিকিউরিটি ফিচার হিসেবেও এই ট্রান্সপারেন্সি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নোট জলের মধ্যে পড়লে তা নষ্ট হবে না, এর ওপর কোনো লিকুইড তেল বা গ্রিস বা ময়লা লাগলেও সহজে তা নষ্ট হবে না। ধরুন আপনার হাতে নতুন 10 বা 20 টাকার পলিমার নোট রয়েছে, ভুল করে সেটা নালার মধ্যে পড়ে গেল। সাধারণ কাগজ হলে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের ভাগ্যকেই গালিগালাজ করতেন, কিন্তু পলিমার নোট হলে সেটাকে তুলে পরিষ্কার করে জলে ধুয়ে আবার ব্যবহার করতে পারবেন, কারণ এটা সাধারণ কাগজ নয়, বিশেষ ধরনের ডিউরেবল প্লাস্টিক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। নোটটাকে দুমড়ে মুচড়ে ফেললেন, গোল করে পাকিয়ে দিলেন বা বারবার ভাঁজ করলেন, তবুও সেটা ছিঁড়বে না। সাধারণ পেপার নোটের তুলনায় এর আয়ু অনেক বেশি হবে। এখন প্রশ্ন, আরবিআই প্রথমে শুধু 10 এবং 20 টাকার নোট দিয়েই ট্রায়াল শুরু করছে কেন? এর কারণ হচ্ছে ভারতে আজও
আজও 20 এবং 10 টাকা নোটের ব্যবহার সব থেকে বেশি। কোনো আত্মীয়র বাড়িতে গেলে ছোটরা সাধারণত কত টাকা পায় জানেন? 10 বা 20 টাকা। এর থেকে বেশি টাকা দিতে বললে আত্মীয়দের মুখ এমন হয়ে যায় যেন নোট নয়, শরীরের কিডনি খুলে দিতে বলা হচ্ছে। হ্যাঁ, কিছু আত্মীয়রা তো অবভিয়াসলি ভালোও হয়, যারা 500, 1000 টাকার নোটও দেন, তাদের কথা আমি বলছি না। কিন্তু কিছু রিলেটিভস এমন থাকেন 20 টাকা বের করে দেওয়ার পর তাদের এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায়, যেন পারিবারিক সম্পত্তির অর্ধেকটাই বুঝিয়ে আপনার নামে লিখে দিলেন। সে চায়ের দোকানে যান, 10 টাকা লাগবে বা 5 টাকা লাগবে। সবজি কিনতে যান, 10-20 টাকার প্রয়োজন। দুধ, ছোটখাটো গ্রসারি, বাস, অটো, ট্যাক্সি স্ট্যান্ড, প্রত্যেক দিনের বাজার, সব জায়গায় এই ছোট নোটগুলি বেশি হাত বদল হয়। একজন সাধারণ মানুষ প্রতিদিন যতবার 10 বা 20 টাকার নোট ব্যবহার করেন, 500 টাকার নোট হয়তো ততবার পকেট থেকে বের করেন না। এই অতিরিক্ত ব্যবহারের কারণেই ছোট ছোট নোট খুব দ্রুত নোংরা হয়ে যায়, ছিঁড়ে যায়, ভিজে যায় এবং ব্যবহার করার অযোগ্য হয়ে পড়ে। প্রতি বছর কোটি কোটি ক্ষতিগ্রস্ত নোট ব্যাংকের মাধ্যমে সরকারের কাছে ফিরে যায়। তারপর সেই নোট ধ্বংস করে আবার নতুন করে কারেন্সি ছাপাতে হয়। শুধু নোট ছাপার জন্যই সরকারকে বছরে 6000 কোটি টাকার বেশি খরচ করতে হয়। এর বড় অংশ চলে যায় পুরনো, ছেঁড়া এবং নষ্ট নোট রিপ্লেস করতে। পলিমার কারেন্সি চালু হলে এই খরচ অনেকটাই কমানো সম্ভব, কারণ একটি পলিমার নোট 5 থেকে 10 বছর পর্যন্ত টিকে যেতে পারে। জল, ঘাম, ময়লা, ভাঁজ নিয়মিত ব্যবহারে সাধারণ পেপার নোটের মতো দ্রুত নষ্ট হয়ে যায় না। সেই কারণেই সরকার প্রথমে 10 এবং 20 টাকার নোটে ট্রায়াল করতে চাইছে। এই পরীক্ষা সফল হলে আগামী দিনে 100, 200, 500 এমনকি নতুন করে 1000 টাকার পলিমার নোটও আসতে পারে। পলিমার নোট প্রথমে বড় পরিসরে চালু করেছিল অস্ট্রেলিয়া, এরপর মালয়েশিয়া, ব্রুনেই, রোমানিয়া, পেরু এবং কানাডা সহ বহু দেশ পলিমার কারেন্সি ব্যবহার শুরু করে। চায়না এবং নেপালও পলিমার নোট প্রকাশ করেছে, তবে নিয়মিত কারেন্সি হিসেবে নয়। এই নোটগুলি দেখতে অনেকটাই আলাদা। মাঝখানে ট্রান্সপারেন্ট অংশ থাকে, তার উপর জল ঢাললেও কোনো ক্ষতি হয় না। জলের মধ্যে ডুবিয়ে রাখলেও নোট ছিঁড়ে বা গলে যায় না। বিভিন্ন দেশের পলিমার নোটের ডিজাইন আলাদা হলেও টেকনোলজি প্রায় একই। এগুলি ডিউরেবল, ওয়াটারপ্রুফ, তুলনামূলকভাবে অনেক বেশি সিকিউর এবং দীর্ঘদিন ব্যবহারযোগ্য। এখন শেষ প্রশ্নটা আপনাদের কাছেই রাখছি। ভারতে যদি সত্যিই নতুন পলিমার কারেন্সি চালু হয় এবং নোটের ওপর থেকে মহাত্মা গান্ধীর ছবি পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে আপনারা কার ছবি দেখতে চান? আপনার ফেভারিট পার্সোনালিটির নাম কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবেন। ধন্যবাদ।